আমরা শিল্প বাণিজ্য অর্থ এবং বিকাশ সরকারের যে সকল পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আপনারা পড়ে দেখবেন। পদক্ষেপগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আমাদের চেহারা পাল্টে যাবে। আমরা সাউথ কোরিয়া বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর, এগুলো কোনো অংশে আমাদের চেয়ে বেশি উন্নত নয়। কিভাবে আমরা সুষ্ঠু বন্টন করতে পারি, কিভাবে আজকে প্রযুক্তি নির্ভর করতে পারি, আগে কিভাবে আমাদের এই 18 কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারি, এটাই আজকের সংলাপের মূল প্রতিপাদ্য বিষয়। আমি স্যারের পাট মন্ত্রণালয়ের যে অভিজ্ঞতা আমি আমার মূল আলোচনা শুরু করার পূর্বে এভাবে উপস্থাপন করতে চাই। আমি যে একজন চিকিৎসক, আমাদের একজন সিনিয়র ডাক্তার ব্রিগেডিয়ার ডাক্তার নাসির ভাই, বাড়ি কুমিল্লা অঞ্চলে, চিটাগাং মেডিকেল কলেজের ছাত্র, চিটাগাং মেডিকেল কলেজের 23টা হয়েছে। এটা গল্প নয়, বাস্তব। গত 21 সালের দিকে উনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ডিরেক্টর হিসাবে ছিলেন। ভাগ্যক্রমে উনি যেদিন ট্রান্সফার অর্ডার হয় আমি সেখানে ছিলাম, তখন দেখলাম ময়মনসিংহ অঞ্চলের সকল সাংবাদিক, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেখানে ধর্মঘট ডাকছে, এই ডাক্তার যেতে পারবে না। পরবর্তী সময় তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে তার 1 বছর এক্সটেনশন করা হয়। কি কারণ? তিনি হাসপাতালটাকে এমনভাবে সুন্দরভাবে গড়ে তুলছেন, পরিচ্ছন্ন করছেন, ওই এলাকার সকল যে সকল এই ব্যবসার সাথে রিলেটেড ফার্মেসি, ওষুধের দোকান, ক্লিনিকগুলো অর্ধেক হয়ে গেছে তাদের ইনকাম। আর সাধারণ মানুষ এমনভাবে চিকিৎসা পাচ্ছে, একটা ক্লিনিকে স্কয়ার হাসপাতাল যেরকম, এটা গল্প নয়, বাস্তব। আপনারা সেই সময় ময়মনসিংহ এলাকায় খবর নিলে দেখতে পাবেন ওই অবস্থায় স্কয়ার হাসপাতালের মতো সার্ভিস পেয়েছে। আরেকজন ডাক্তার এখন বর্তমানে রুহুল আমিন, সেও চিটাগাং মেডিকেল ছাত্র, নওগাঁর সাভার উপজেলা। আপনারা যেহেতু এখানে অনেক সাংবাদিক এবং বিজ্ঞ ব্যক্তি আছেন, সরকারেরও বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, গল্প নয়। সাভার উপজেলা হেলথ কমপ্লেক্স আমি যাওয়ার সুযোগ হয়েছে, বাংলাদেশের সেরা হেলথ কমপ্লেক্স হয়েছে। সেটা ক্লিনিকে যেরকম সার্ভিস দেয় ঠিক সেই রকম সার্ভিস দিছে। আমি জিজ্ঞাসা করলাম কীভাবে হলো। তারপরে কুষ্টিয়া মিরপুর উপজেলা হেলথ কমপ্লেক্স আমি গিয়েছি, তখন তারা বলল যে সরকারের যা বাজেট আছে শুধু আমরা বাস্তবায়নকারীরা ঠিক হলে এই দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ক্ষেত্রে খুব সমস্যা হবে না। যদিও আমি মনে করি বাজার আরও বৃদ্ধি করা দরকার স্বাস্থ্যখাতে, এবং প্রয়োজন ওষুধ শিল্পের প্রয়োজন। এখানে আমি আপনাদের কাছে একটাই আবেদন করব, আমরা শিল্প বাণিজ্য অর্থ এবং বিকাশ সরকারের যে সকল পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আপনারা পড়ে দেখবেন। পদক্ষেপগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আমাদের চেহারা পাল্টে যাবে। আমরা সাউথ কোরিয়া বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর, এগুলো কোনো অংশে আমাদের চেয়ে বেশি উন্নত নয়। আমি গত সপ্তাহে মালয়েশিয়া থেকে আসলাম। তারা যে আজকে মালয়েশিয়া ট্যুর করতে যায়, আমাদের কক্সবাজার মালয়েশিয়ার চেয়ে অনেক বেশি উন্নততর করা সম্ভব পর্যটনের দিক থেকে। শুধু আমরা যারা বাস্তবায়নকারী আছি, এখানে অনেক সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছিলেন এবং তাদের অভিজ্ঞতা আপনারা শুনেছেন। আপনাদের মাধ্যমে আমরা যদি বাস্তবায়নকারীরা ঠিক হতে পারি, এদেশের অর্থনীতি ধারাতে 5 বছর লাগবে না, 10 বছর লাগবে না, আমরা একটা উন্নত দেশ হতে পারি। আজকে আমাদেরকে সবাই বলা হয় আমরা এলডিসি থেকে উত্তরণ হবো কীভাবে, সেই জন্য আজকে আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। আমরা যদি মানসিকভাবে প্রস্তুত না হই তাহলে পারবো না। এখন আমাদের প্রয়োজন কি? এই শিল্প বাণিজ্য যেসব মন্ত্রণালয়গুলো আছে সরকারের, যেহেতু আমরা স্পেসিফিক আজকে এই বিষয়ে আলোচনা করছি, এই সাথে রিলেটেড যে সকল কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি সার্ভিস দেওয়ার জন্য, তাদের মানসিকভাবে তৈরি করা দরকার। স্যার যেভাবে ফেনীর ডিসি থাকাকালীন করেছেন, এনবিআর থাকাকালীন করেছেন, বিজিএমই আরও অনেক মন্ত্রণালয়ে কাজ করেছেন, এরকম সকল মন্ত্রণালয় সম্ভব। মাইন্ডসেট আমাদের এক্ষেত্রে প্রয়োজন, কমিটমেন্ট। এবং যদি এখানে যারা রাষ্ট্র ব্যবস্থার ভবিষ্যতে যারা আসবেন, এখন যারা আপনারা আসার জন্য চেষ্টা করছেন, সবাই যদি এই পদ্ধতিতে এগিয়ে আসেন তাহলে কোনো সমস্যা হবে না। আমি কয়েকটা প্রস্তাব রাখতে চাই। আমাদের সবসময় আমরা বলি আমাদের এক্সপোর্টের 86% বা 90%, স্যার বলছেন 80%। এই গার্মেন্টস শিল্পে একসময় 7,000 প্রতিষ্ঠান ছিল। এরকম বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান কারখানা আছে। এখন গার্মেন্টস শিল্পে ফাংশনিং করে মাত্র 2200। আমি সেদিন গার্মেন্টস অ্যাসোসিয়েশন একটা মিটিংয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। তাহলে বাকি কারখানাগুলো বন্ধ কেন? অসংখ্য কলকারখানা বন্ধ আছে। এখন আমরা বলি কর্মসংস্থান সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের অর্থনীতির জন্য প্রয়োজন। এখন আমি আজকে আলোচনা করব, প্রস্তাব করব
এই সকল কারখানা বন্ধ প্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তি এবং আধুনিক ম্যানেজমেন্টে প্রযুক্তিগুলো সমন্বয় করে যদি আমরা করতে পারি, এগুলোকে একটা চালু করার পুনরায় ব্যবস্থা করতে হবে। এবং এটা সম্ভব, আমাদের সেই মেধা লোক আছে দেশে বিদেশ সব জায়গায়। এবং এই গার্মেন্টস শিল্পের জন্য প্রয়োজনে যদি কাজ আরও প্রোডাক্টিভ করা হয়, এক্সপোর্ট আরও বাড়ানোর সুযোগ হয়, সেই জন্য দরকার হলে একটা বাণিজ্য, একটা গার্মেন্টস বিষয়ে আরেকটা মন্ত্রণালয় করা যেতে পারে, যদি আপনারা মনে করেন। এটা আমি মনে করি এটা দরকার আছে। এই যে রিমিটেন্সের কথা বলেন, আমাদের হাইয়েস্ট আজকে ইনকাম, কালকে বলেন আমাদের প্রধানমন্ত্রী ইংলিশ সাহেবও বলেন রিমিটেন্স আমাদের আসল মেরুদণ্ড। কিন্তু দেখেন আজকে মালয়েশিয়ায় যাইয়ে দেখেন আপনারা, একটা লোকে যাইতে 5-6 লাখ টাকা 7 লাখ টাকা, অথচ তারা টাকা চায় না, জাপান সাইতে টাকা চায় না, লাগে না, বা সৌদি আরব সবাই বলে খরচ হতে লাগে না, কারা এই টাকাটা মধ্যস্বত্বভোগী। এবং একজন লোক, আপনারা গ্রামে গঞ্জে, আমিও গ্রামে গঞ্জে গত মাসে গিয়েছি, যে সুদ করে ট্যাক্স করে সুদের উপরে লোন নিয়ে বিদেশে লোক পাঠায় 5 লাখ 10 লাখ, অথচ সেখানে 10-20 হাজার টাকা সম্ভব। এই একটা চক্রের মাধ্যমে আমরা আমাদের এই অর্থনৈতিক সমৃদ্ধিটাকে আনতে পারতেছি না। এই যে আমরা বলেন সবাই বলি সুদ হারাম, আল্লাহ সুদকে হারাম করছেন, অথচ গ্রামে গঞ্জে যাই দেখেন এটা সুদ 300% 400%। আপনারা এখানে সবাই গ্রামের ছেলে আমি মনে করি, এবং কানেকশন আছে, কিভাবে এখনো সুদী সিস্টেমগুলো সেখানে স্টাবলিশ হয়ে আছে। এটার কিভাবে এটাকে ফাংশনিং করা যায়, নো প্রফিট কনসেপ্টে দেওয়া যায়, কর্জে হাসানা দেওয়া যায়, জাকাত ভিত্তিক দেওয়া যায়, এই বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে, যেটা স্বয়ং আল্লাহ এই সিস্টেমগুলো রেডি করে দিয়েছে। এই যে আমাদের অর্থনৈতিক অবস্থা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করছে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করলে আমাদের 5 বছর লাগবে না আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি। জিডিপি যেটা বলেন স্যার আজকে 6%, এটা 20% 30% বাড়ার সমস্যা না। আজকে যে মূল্যস্ফীতি বলেন, জিনিসপত্রের দাম, এত প্রতারণা, ধোঁকাবাজি, ফাঁকিবাজ, এটা আমাদের বন্ধ করতে হবে। মজুদদারি, এগুলোর অভাব নাই। আমি আমাদের এক বন্ধু চিটাগাংয়ের চাকতায় ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি, আপনারা যদি পারেন তাকে ইনভেস্টিগেট করে দেখেন, আমু, তো তার দোকানে গেলাম, মুসুরের ডালের তার অন্যান্য দোকানে যদি 10 টাকা হয়, তার মুসুরের ডালে তার দোকানে হলে প্রতি কেজি 15 টাকা। তো কেন তাইলে তো আপনারটা চলেন? বলে সবাই জানে আমার এটা 1 নম্বর জিনিস, এখানে মিক্স নেই। এবং বাংলাদেশের মুসুর ডাল আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমাদের নাটোরের মুসুর ডালের কোয়ালিটি হলো সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি দাম। তার কারণ হয়েছে কি, যেমন বিদেশ থেকে যে এই মুসুরের ডালগুলো আসে মোটা মোটা, আমরা গরু খাওয়ার কথা বলবেন, এগুলো আইনা মেশিনে ক্রাশ করে অস্ট্রেলিয়া থেকে আনি ছোট ছোট দানা করে আমাদের দেশি করে বিক্রি করে। এত রকম প্রতারণা। আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সার্ভে করে, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের সাথে আছি, সারা দেশে করি। বাংলাদেশের সৎ ব্যবসায়ী কয়জন আছে? কোনো জায়গায় 2%, 3%, 5% বেশি বলে না। তাহলে আমাদের এত প্রতারণা, এত রকম অনিয়ম। এবার চিন্তা করেন, আমরা স্বাস্থ্যকর, আমরা সবাই বলি সুস্থ থাকতে হবে, সুস্থতা হলো সবচেয়ে বড় সম্পদ। কিন্তু দেখেন আমরা সব অস্বাস্থ্যকর কাজ করতেছি এবং এরকম দুর্নীতির সাথে রিলেটেড। তো এখন আমি আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই, এই আমাদের মুনাফাখুরি, ভেজাল মুক্ত খাওয়া এবং সকল পণ্য আমরা এটা করার চেষ্টা করতে হবে। আমরা এই যে মূল্যস্ফীতি বলেন, আমি মনে করি আমাদের সম্ভব মূল্যস্ফীতিকে 0% নিয়ে আসা, মাইনাস লেভেলে। শ্রীলঙ্কা আমাদের মতো একসময় মূল্যস্ফীতি 50, 60, 70% উঠে গেছে। আপনারা জানেন এই ছাত্ররা বিপ্লব করছে, জেএনজি, আজকে সেখানে কত পার্সেন্ট? এখানে মূল্যস্ফীতি মাইনাস লেভেলে চলে আসছে, তাদের এখন প্লাসে নেই। এবং আমাদের দেশে এটা সম্ভব মূল্যস্ফীতি কমানো। আরেকটা বিষয়, আমাদের যে দক্ষ ম্যান পাওয়ার গড়ার জন্য রাশেদ ভাই আরো সবাই বলছে, এই কথাগুলো আমি রিপিট করতে চাই না, যে কথাগুলো আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমি সেগুলোর সাথে একমত। কিন্তু প্রবলেম হলো, কে এই বিড়ালের কথা ঘন্টা বাঁধবে? কেউ না কেউ আমাদেরকে চ্যালেঞ্জ দিতে হবে। যেমনি করে অসংখ্য ছেলে জীবন দিছে, তেমনি করে আমাদের এই দেশ গড়ার জন্য আমাদেরকে কমিটমেন্ট হতে হবে যে আমরাই চেঞ্জ করব। ওই যে ভাই আমাদের কর্নেল সাহেব চলে গিয়েছেন, যে অন্যায় করবে তাকে আজকে ছাত্ররা যেমনি করে প্রতিরোধ করে তুলছে, আমরা প্রয়োজনে সেখানে সেভাবেই প্রতিরোধ করে তুলব। এই যে দেখেন একটা ওষুধ শিল্প, আজকে দেখেন যারা এই ওষুধ শিল্পের পলিসি করছে, আমাদের বাংলাদেশে প্রায় আমরা 1,00,000 কোটি টাকার ওষুধের মার্কেট, প্রায় সবকে প্লাস মাইনাস থাকতে পারে বিভিন্ন। আজকে যদি এই ওষুধটা যদি আমরা ইম্পোর্ট করি, শুধু ইন্ডিয়া থেকে করেন 5 থেকে 6 লক্ষ টাকা যাবে।
কিন্তু এই ওষুধ শিল্পকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রচার করতেছে। এটাকে যদি আমরা এবং দেখেন, আপনারা হয়তো ইবিবি রিপোর্ট অনুযায়ী দেখবেন এই বছর হয়তো 5,000-6,000 কোটি টাকা এক্সপোর্ট হবে। এটা আমরা আমাদের দেশের প্রায় 99% রিকোয়ারমেন্টকে এনশিওর করার পরে আমরা আবার এক্সপোর্টও করতে পারছি। এটা আমাদের ওষুধ শিল্পের সাথে রিলেটেড, তাদের অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত। তারা হয়তো আপনারা অনেক এটা নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি আছে, আলোচনা করে ঠিক করতে হবে, কিন্তু তারপরে আধুনিক প্রযুক্তি নির্ভর যে আমাদের যে টেকনিক্যাল লোক আছে বাংলাদেশে, অনেক টেকনিক্যাল লোক আছে, আমরা ওষুধ শিল্পকে সেভাবে আরও উন্নত মানের করতে যাতে আরও এক্সপোর্ট ওরিয়েন্টেড করতে পারি। শুধু একা গার্মেন্টসের উপর আমরা নির্ভরশীল না হয়ে বাংলাদেশে অন্য বিকল্প প্রজেক্টগুলো চেষ্টা করা উচিত। আরেকটা প্রস্তাব, আমাদের এখানে সরকারি কর্মকর্তারা আছেন, বাংলাদেশে বাজেট দেখেন প্রায় 50 থেকে 70% বাস্তবায়ন কোন মাসে? এপ্রিল, মে, জুন, এই 3 মাস। আর এই 3 মাসে থাকে আমাদের বৃষ্টি। এটা অনেকেই প্রস্তাব দিচ্ছে, আমিও বলি বা আমরাও বলতেছি যে অর্থ বছরটা আমাদের মার্চ থেকে করা যায় কিনা বা এপ্রিল থেকে করা যায় কিনা, কারণ এটা বাস্তব, সেই সময় বৃষ্টি হয়, আমরা আমাদের এনভায়রনমেন্ট এটাকে অস্বীকার করতে পারবেন। এটা আপনারা চিন্তা করে দেখেন, এটা আরেকটু ভাবেন যে আমাদের অর্থ বছরটাকে মার্চ বা এপ্রিল থেকে করা যায় কিনা। এটা জুলাই থেকে জুন করতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। এইরকম আমাদের যে মাইক্রো ক্রেডিট আছে, যে এসিবির কথা ভাই বলছেন, আমার আগেও বক্তারা বলছেন, আমরা যদি এই কর্জে হাসানার কনসেপ্টে বা জাকাতের কনসেপ্টে এদের সবাইকে বিল্ড আপ করতে পারে, আমাদের যে 18 কোটি ম্যান পাওয়ার আছে, তাহলে আমরা করবো। দেখেন আপনারা, এই যে সাউথ কোরিয়া আমাদের চেয়ে মাত্র 3 কোটি 3.5 কোটি লোক, মালয়েশিয়ারও 3-4 কোটি লোক। আজকে সাউথ কোরিয়ার অর্থনীতি, মালয়েশিয়ার অর্থনীতি আমাদের চেয়ে কত গুণ, 20 গুণ, 30 গুণ, 40 গুণ বেশি। তারা প্রতিটা ম্যান পাওয়ারকে ফাংশনিং করছে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।